মধ্যযুগে যেমন দাসদেরকে কিনে আনতো এবং দাস মালিকরা দাসদেরকে পেটাতে পারতো, মেরেও ফেলতে পারতো। আজকে আধুনিক পুঁজিবাদী সমাজে একজন শ্রমিক তো দাসের মতো নয় এবং দাসের মতো ব্যবহৃত হতে পারে না। আপনারা দেখবেন যে গাজীপুরে যে 3 দিনের আন্দোলনের কথাটা বললেন, সেটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিল এবং বকেয়া বেতন রেখেই কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিয়ে মালিক সৌদি আরব চলে গেছে এবং এই ফ্যাক্টরিতে শ্রমিকরা 3 মাসের বেতন পায়। এই অবস্থায় তাদের সাথে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে সেনাবাহিনী, পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ওনারা কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা গাজীপুরে, ওনারা সবাই উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে সেখানে চুক্তি হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এই ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সাথে চুক্তি হয়েছে। কিন্তু দেখা গেল যে এই চুক্তি তারা ভায়োলেট করলো। গত বৃহস্পতিবারে, তার মানে আজকে তো মঙ্গলবার, গত বৃহস্পতিবারে তাদের বেতন দেওয়ার কথা ছিল, 1 মাসের অন্তত তারা দেবে এরকম কথা ছিল। কিন্তু দেখা গেল বৃহস্পতিবার গিয়ে আজকে তো মঙ্গলবার, আপনার গতকাল সোমবার এরকম চলে এসছে, কিন্তু তাদেরকে বেতন দিচ্ছে না। তাহলে একটা জিনিস দেখুন যে আসলে এই শ্রমিকদেরকে যদি বাসা ভাড়া যে পরিমাণ এবং ওনারা যে সমস্ত এলাকায় থাকেন সেখানেও যে পরিমাণ বাসা ভাড়া, তারপরে মুদির দোকান থেকে তারা খাবার জিনিস নিয়ে তারপরে সেটা খান, তারা এইরকম একটা পরিস্থিতিতে তাদের মজুরি যদি বকেয়া থাকে তাহলে তারা চলেন কী করে? 18 দফা চুক্তির একটা অন্যতম চুক্তি ছিল যে আজকে শ্রমিকদেরকে বকেয়া বেতন যেগুলো আছে সেগুলো অক্টোবর মাসের 20 তারিখের মধ্যে দিয়ে দেবে। এরকমভাবে আপনি যে 18 দফার কথা বললেন, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে তারা তাদের এই যে চুক্তি তারা ভঙ্গ করেছেন। একদিকে কারখানা ম্যানেজমেন্ট তারাও যেমন চুক্তি ভঙ্গ করেছেন, অন্যদিকে বিজিএমইও কিন্তু চুক্তি ভঙ্গ করেছেন এবং সরকার যে এইটাতে স্বাক্ষর করেছেন, আমরা খুব বিস্মিত হয়ে দেখলাম যে এই যে চুক্তি করেছেন এরপরে এই মজুরি না পাওয়ার কারণে শ্রমিকরা বিভিন্ন কারখানায় আন্দোলন করেছে। আসলের কথা আপনি জানেন, গাজীপুরটা যেহেতু বলছেন গাজীপুরটা দিয়েই বলি যে তারা তো এই যে চুক্তি ভঙ্গ করার কারণে হচ্ছে পরিষ্কারভাবে এই আন্দোলন। বকেয়া বেতন না পাওয়ার কারণে তার জীবন চলছে না, তার পেট চলছে না, তার বাচ্চাদেরকে কী খাওয়াবে, তারা নিজেরা কী খাবে, আবার তাদেরকে একটা অংশ তাদের গ্রামে যেতে হয়, তো তারা কি করে চলবে? এই যে একটা চরম একটা খারাপ পরিণতি, চরম একটা দুঃসহ অবস্থার মধ্যে শ্রমিকদেরকে ফেলে দেওয়া হলো। এই অবস্থার কারণে কিন্তু শ্রমিকরা আন্দোলনটা করেছেন। এটির সাথে আপনি যদিও বলেননি, তারপরেও আমি যুক্ত করে একটা কথা বলতে চাই যে শ্রমিকরা কেন আজকে ধরুন যে মহাসড়কে চলে আসলো, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তারা আজকে অবরোধ করেছে। আপনারা হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা করে কেন, তারা করতে পারে। আজকে দেখুন যে এই কথাটা আমরা 30 বছর যাবৎ কাজ করছি এই সেক্টরে শ্রমিকদেরকে নিয়ে। আমরা প্রতি 30 বছর যাবৎ টানা বলে আসছি যে শ্রমিকদেরকে যদি ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়া হয়, আজকে আইএলও কনভেনশন বলুন, আজকে বাংলাদেশের সংবিধান বলুন, আজকে আপনি শ্রম আইন, শিল্প আইন, কারখানায় যত আইন আছে, হিউম্যান রাইটস, সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন যে বলা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একজন মানুষের জন্য। আজকে এই শ্রমিকদের যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতো, তার যদি অর্থাৎ ট্রেড ইউনিয়ন অধিকার থাকতো, তাহলে কিন্তু আজকে এই শ্রমিকরা দেখা যেত যে তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবি নিয়ে তাদের নির্বাচিত নেতারা ম্যানেজমেন্টের সাথে আলোচনা করতে থাকতো আর এখানে শ্রমিকরা কাজ করতে থাকতো, তাদের কিন্তু বাইরে যাওয়ার কোনো দরকার হতো না। যেহেতু আজকে কারখানাগুলিতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কোনো অধিকার নেই, সেই জন্য কিন্তু শ্রমিক এবং মালিক দেখা গেল যে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে চলে গেছে। এই মুহূর্তে তাহলে শ্রমিক কাছে কোথায় যাবে? সেই জন্য ভেতরে বসে সে যে বিক্ষোভ প্রদর্শন করবে সেটাও কিন্তু হয় না। এইরকম একটা অমানবিক পরিস্থিতিতে কিন্তু আমাদের শ্রমিকরা তখন ধরেই নেয় যে আমাকে একটা, যদি আমরা
মহাসড়ক একটা অবরোধ করে দিই, এরকম একটা কঠিন কর্মসূচি যদি আমরা দিতে পারি তাহলে হয়তো তারা আশা করে, তাহলে হয়তো আমাদের দাবিটা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের সমস্ত গার্মেন্ট কারখানাগুলোতে শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করা হোক, নইলে কিন্তু শ্রমিক অসন্তোষ থেকে কিন্তু দেশকে রক্ষা করা যাবে না। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি এবং মালিকের প্রতি যে এই এই যে 18 দফা চুক্তি হয়েছে, এই 18 দফা চুক্তি অবিলম্বে সমস্ত কারখানায় বাস্তবায়ন করবে। অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে ইতিমধ্যে গত কয়েক বছর যাবৎ কিন্তু একটা অটোমেশন তৈরি হয়ে গেছে। অটোমেশনের ফলে কিন্তু দেখা যাচ্ছে ভারী অনেক যন্ত্র, এইগুলো কিন্তু আসলে মুভ করা, এগুলো নারীদের জন্য একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়, এটা একটা। আর একটা হচ্ছে কারখানার পরিবেশ, এটা কিন্তু আসলে আপনি নারী বান্ধব যদি বলেন, নারী শ্রমিক বান্ধব আসলে নয় কারখানার পরিবেশ। এখনো পর্যন্ত কারখানাগুলিতে নানা ধরনের নিপীড়ন চলে, মানে যেটাকে আমরা বলতে অস্বস্তি লাগলেও যে যৌন নিপীড়ন নানা ধরনের কিন্তু হয় কারখানাগুলিতে এখনো পর্যন্ত, এই ধরনের পরিস্থিতি হয়। তারপরে ধরুন যে কারখানাগুলোতে আপনি এই গার্মেন্ট কারখানাগুলিতে কাজ করে মেনলি তরুণ নারীরা, আপনারা জানেন, যেখানে আপনি 16, 17, 18 থেকে শুরু করে 35 এরকম পর্যন্ত বয়স, এটা এই এজ গ্রুপের শ্রমিকদের সংখ্যাই বেশি। শ্রমিকের নানা কারণে একজন নারী শ্রমিক, একজন তরুণ নারী শ্রমিক ওয়াশরুমে তার যাওয়া লাগতে পারে। আপনি যদি 2 মিনিট সময় যদি একটু লেট হয় তাহলে তাকে চুল ধরে টান মারা, অশ্লীল ভাষায় তার সাথে কথা বলা, বিশ্রী ইঙ্গিত করা, গায়ে খোঁচা দেয়া, এই যে বিভিন্ন ধরনের যে এগুলো তো যৌন হয়রানির অন্তর্ভুক্ত হয়। তাহলে এই ধরনের যে আচরণ যে করা হয়, এগুলো তো আসলে কোনো সত্যিকার অর্থে প্রচণ্ড ধৈর্যশীল, প্রচণ্ড সহিষ্ণু কোনো মানুষ না হলে এটাকে রাখা, সহ্য করা আসলে কঠিন একটা ব্যাপার। তো যার জন্য আজকে যদি এই নারী শ্রমিক সংখ্যা কমে যাওয়ার পিছনে এটা একটা কারণ আছে। আর একটা হচ্ছে যে যেমন ধরুন যে এইবারের আন্দোলনের পরে আপনি দেখবেন যে ঢাকা ইপিজেডে কিছু কিছু শ্রমিক এবং তরুণরা আন্দোলন করেছে, তারা সেখানে স্লোগান দিয়েছে যে নারী শ্রমিকদের কমিয়ে নারী শ্রমিকদেরকে বাদ দিয়ে পুরুষ শ্রমিকদেরকে নেওয়া হবে। পরে আমাদের 24 দফায় 18 দফায় কিন্তু বলা হয়েছে যে নারী শ্রমিক পুরুষ উভয় সমানভাবে নেওয়া হবে। এটা আমরা শ্রম উপদেষ্টার সাথে কথা বলেছি, সমানভাবে নেওয়া হবে এগুলো সব কিছু মিলে। এবং আরেকটা জিনিস আমি নিজে খুব করে বুঝি, সেটা হলো যে সামাজিক যে এবং পারিবারিক যে দৃষ্টিভঙ্গি, আজকে এই শ্রমিকদের অন্যতে কাজে, আপনি যেমন ধরুন একজন সাংবাদিক, আপনার যে সোশ্যাল স্ট্যাটাস, যে সামাজিক মর্যাদা, আপনি যতটুকুই পড়াশোনা করুন বা যে পরিবার থেকে আসুন না কেন, প্রফেশনাল যে স্ট্যাটাস আপনার সামাজিকভাবে, আজকে একজন শ্রমিকের কিন্তু সেই স্ট্যাটাস নাই, সেই মর্যাদা কিন্তু নাই। নারীদেরকে আপনি দেখেছেন এর আগে, মানে ওই যে হেফাজতের যে সে বলে হেফাজতের যে প্রধান ছিল শফি, আল্লামা শফি, সে নারীদেরকে বলেছে যে নারীদেরকে দেখলে তার জিভে জল আসে, তেঁতুলের কথা মনে হয় ইত্যাদি, আর নাবিত হয়ে গিয়েছিল তেঁতুলের পিছনে। আরও অনেকে মনে করে যে গার্মেন্টের নারীরা হচ্ছে খারাপ, তারা খারাপভাবে আজকে তারা অর্থ উপার্জন করে। তারপরে সেই যে হেফাজতের নেতা উনি বলেছিলেন যে এই যে তাজরিন এবং রানা প্লাজা ভবন ধসে পড়লো, এটা হচ্ছে খোদার গজব, যেহেতু তারা নারীরা সেখানে খারাপ কাজ করছে সেই জন্য এটা খোদার গজব নেমে আসে। এইগুলো বিভিন্ন বিষয়গুলো কিন্তু আসলে কাজ করছে এর পেছনে। সামাজিক মর্যাদা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। এই শ্রমিকদের তো কোনো রকম সামাজিক মর্যাদা নাই। কোনো জায়গায় গিয়েও যদি জানে যে সে গার্মেন্টস শ্রমিক, সেটা নারী হোক বা পুরুষ হোক, নারী হলে তো কোনো কথাই নেই, তাকে খারাপ মেয়ে হিসেবে তো প্রথমে সেই দৃষ্টিতে সেই রকম একটা অবস্থান থেকে দেখা হবে। পুরুষ শ্রমিক যারা, তাদেরও কিন্তু সামাজিক মর্যাদা নেই। এই কারণগুলো বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে এই কারণে আমরা মনে করি যে গার্মেন্টের প্রতি শ্রমিকদের আগ্রহ অনেক কমে গেছে। গার্মেন্টের চাকরি করার বদলে তাদের যদি সমাজে যদি তাদের অন্য কোনো চাকরি থাকতো, তাহলে কোনো শ্রমিক আসলে গার্মেন্টে কাজ করতে যেত না।
90 দশকের পরিস্থিতি কিন্তু ভালো ছিল না। 90 দশকে কিন্তু আমরা তো 90 দশক থেকেই আমরা কাজ শুরু করেছি। তখন থেকে আমরা দেখেছি তখন মজুরি তো খুবই কম ছিল, তারপরে ধরুন যে কর্মপরিবেশ খুবই খারাপ ছিল। কিন্তু একটা খারাপ জিনিস তো মানুষ বারবার বা সবসময়ের জন্য মেনে নিতে বাধ্য থাকে না। তো 90 দশকে খারাপ ছিল বলে এখনও এত বছর পরে এসেও আজকে এই ধরনের পরিবেশ তারা মেনে নিতে বাধ্য থাকবে বা মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে, সেটা কিন্তু আসলে হয় না। বাস্তবে এটা কিন্তু অবৈজ্ঞানিক একটা ব্যাপার হবে। সেরকম একটা সেই কারণে আমি মনে করি যে 90 দশকের পরিস্থিতি খারাপ থাকার কারণে আরেকটা জিনিস দেখুন যে তখন এই গার্মেন্টগুলিতে যারা কাজ করতে আসছেন বিভিন্ন গ্রাম থেকে, যারা একেবারেই কম পড়াশুনো করেছেন বা পড়াশুনো করেন নাই, ক্লাস 3-4 পর্যন্ত হয়তো পড়েছেন কিংবা পড়েন নাই, এই ধরনের মেয়েরা কিন্তু বেশিরভাগ গ্রাম থেকে উঠে আসতেন। মেয়েরাই বেশি তা আসা শুরু করলেন তখন, যার জন্য তখন ছেলেরা কিন্তু এত বেশি তারা কিন্তু গার্মেন্টের সামনে গেলে আপনি দেখবেন যে ছেলে শ্রমিকরা গার্মেন্টের সামনে এরকম করে দাঁড়ায়নি, যেখানে নাকি নারী শ্রমিকরা দল বেঁধে গার্মেন্টের সামনে দাঁড়িয়েছে তারা যোগ দেওয়ার জন্য, গার্মেন্টে কাজ করার জন্য। সেই জন্য হচ্ছে যে এই অল্প পড়াশুনোর মেয়েদের অন্য জায়গায় চাকরি করবার কোনো রকম সুযোগ না থাকার কারণে এটা একটা তাদের জন্য একটা সুযোগ হিসেবে ছিল যে এখানে তারা কাজ করবে। সেই জন্য তারা এখানে আসলে দলে দলে আমরা দেখেছি যে গার্মেন্ট শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিকরা দলে দলে এসে যোগ দিচ্ছে। গার্মেন্টের ক্ষেত্রে এই অল্প শিক্ষিত এবং এরকম অপুষ্টিকর খাবার খেয়ে এত কম মজুরিতে এত অস্বাস্থ্যকর পরিবেশে এখনও পর্যন্ত অধিকাংশ নারী শ্রমিক বস্তিতে বসবাস করে, তাহলে আপনি 90-এর অবস্থা চিন্তা করুন, সেখানে তো আরও খারাপ অবস্থা ছিল। এখানে তো এখন তো মিডিয়াতে আপনি আসছেন আমার ইন্টারভিউ নিয়ে এই কথাগুলি শুনবার জন্য, তখন কিন্তু 90 কিন্তু আমাদের কথা শুনতো না। আমরা এই যে বলতাম সংবাদ সম্মেলন, হরদম সংবাদ সম্মেলন করছি, সমাবেশ করছি, সাংবাদিকরা কানেই তুলছেন না যে আমরা যে বলছি যে সেখানে গার্মেন্টগুলো যে কী অবস্থা। আজকে একটা বড় বৈদেশিক মুদ্রা আসছে সেখান থেকে, এখনও তো আজকে 82% বৈদেশিক মুদ্রা আসছে গার্মেন্ট থেকে, এবং সেখানে আজকে একটা অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ইন্ডিকেটর হচ্ছে, এবং তারা কিন্তু গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু তারা ভূমিকা রাখছেন। দেখুন তারা এখান থেকে কিন্তু তাদের টাকাটা তারা গ্রামে পাঠাচ্ছেন, এবং সেই টাকায় কিন্তু তার বাবা মা বা সংসার বা তার বাচ্চা লালন পালন করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটা বলা যায় যে এইটা অর্থনৈতিক ইন্ডিকেটর হিসেবে অবশ্যই একটা বড় ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত নারী শ্রমিকরা। আরেকটা ব্যাপার, এমনকি যারা হিউম্যান রাইটসের কথা বলেন কিংবা যারা ধরুন যে গণতন্ত্রের কথা বলেন, তারা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সমাজে নারী পুরুষ উভয়ের যদি ইকুয়াল পার্টিসিপেশন না থাকে, ইকুয়াল যদি কথা বলার অধিকার না থাকে, আপনি তো সেটাকে গণতন্ত্র বলতে পারেন না। শুধুমাত্র পুরুষ প্রাধান্য সব জায়গাতেই, আপনি তো সেখানে একটা শভিনিস্ট অবস্থান হয়ে যায়, স্বজনবাদী একটা অবস্থান হয়ে যায়। এটা তো কোনো গণতান্ত্রিক অবস্থান হতে পারে না। সেই দিক থেকেও কিন্তু সমাজে একটা গণতান্ত্রিক পরিবেশ একটা তোলার ক্ষেত্রে এবং নারী অধিকারের ক্ষেত্রে, বিশেষ করে নারী অধিকার, এতগুলি নারীর লাইন ধরে তারা কারখানায় যাচ্ছেন, এটা যে সমাজ দেখতে অভ্যস্ত হচ্ছে, সমাজের এত প্রতিক্রিয়াশীল এবং এত পশ্চাৎপদ পুরুষ শাসিত একটা সমাজ হওয়ার পরেও আজকে লাইন বেঁধে যে নারীরা সেখানে কাজ করতে যাচ্ছেন, এটা যে তার চোখ দিয়ে তারা দেখছেন এবং সহ্য করছেন, এটার তো একটা প্রভাব আছে। এটার প্রভাবটা হচ্ছে নারী অধিকারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রেখেছে, নারীর শৃঙ্খল মুক্তির ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে, নারীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে, এবং পরিবারগুলোতেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু নারীরা একটা, বা সমাজেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পেরেছেন। এখন বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে একজন নারী শ্রমিককে যদি আপনি ডাকেন, তিনি তার নিজের সম্পর্কে অনেক বলতে পারছেন, যেটা মধ্যবিত্ত শ্রেণীর একজন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া অনেক মেয়েও হয়তো এত স্পষ্ট করে তার অধিকারের কথা বলতে পারবেন না সবাই, যারা নাকি কোনো অ্যাক্টিভিস্ট না বা অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ না এরকম। কিন্তু গার্মেন্টের একটা নারী শ্রমিককে যদি আপনি দাঁড় করিয়ে দেন, সে প্রথমে দাঁড়িয়ে কিন্তু
একদম তার উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের কথা বলবে যে আমি নারী হিসাবে আমার উপর এই নির্যাতন হচ্ছে, আমাকে মজুরি এত কম মজুরি দেওয়া হচ্ছে, সেখানে কর্ম পরিবেশের এইগুলি কিন্তু তারা বলবে। সো দ্যাট এটা অবশ্যই একটা একটা অর্থনীতির ইন্ডিকেটর এবং সমাজের অগ্রগতির, সমাজ উন্নয়নের একটা ইন্ডিকেটর হিসেবে এই নারী শ্রমিকরা ভূমিকা রেখে চলেছেন বলে আমি মনে করি। সুশাসনের ব্যাখ্যাও তো আসলে সঠিক না, কোনটাকে আপনি সুশাসন বলবেন? আজকে এখানে যদি মানবাধিকার না থাকে, মানুষের অধিকার না থাকে, নারীর অধিকার না থাকে, শ্রমিকের অধিকার না থাকে, কৃষকের তার ফসলের ন্যায্য মূল্য সে না পায়, না সে খেতে পারে, আজকে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, যেমন হলে হলে নির্যাতন, ইউনিভার্সিটিগুলি থেকে এটা সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়ে গেলো, এরকম পরিস্থিতি যদি থাকে, বা আপনি আপনি এই নিপীড়নের বিরুদ্ধে আপনি কথা বললেন, আপনি একজন অ্যাক্টিভিস্ট, আপনি একজন সাংবাদিক কিংবা একজন লেখক, আপনি কথা বলে আপনাকে গুম করা হবে, এরকম পরিস্থিতিকে তো সুশাসন বলা যাবে না। তাহলে সুশাসন সেটাই যেখানে আসলে ভালো শাসন মানে হচ্ছে যেখানে একটা গণতান্ত্রিক অধিকার থাকবে, যেখানে মানবাধিকার থাকবে, এবং সেটা সকল মানুষের জন্য। সকল মানুষ বলতে আমি সকল নারী, সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের সমান অধিকার থাকবে, সেইটাকেই আমরা অধিকার থাকবে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার থাকবে, তারা কথা বলতে পারবেন, তার সরকারের কাছে তারা অভিযোগ উত্থাপন করতে পারবেন, কিংবা তারা ধরুন যে তাদের সুটেবল কোনো জায়গায় দাঁড়িয়ে, প্রেস ক্লাব হোক, এরকম কোনো জায়গায় দাঁড়িয়ে তারা সংবাদ সম্মেলন করতে পারবেন, তারা সমাবেশে তারা তাদের বক্তব্যের কথা বলতে পারবেন। মিডিয়াগুলো আজকে জনগণের এই যে দুর্দশার কথা সামনে তুলে ধরতে পারবেন, এগুলো যদি বলতে পারেন, মিডিয়াগুলো আমরা যেরকম জিম্মি হয়ে যেতে আমরা দেখেছি, মিডিয়াতে বাংলাদেশের প্রকৃত চিত্র উঠে আসছে, এরকম মিডিয়া কিন্তু, আমি দুঃখিত আপনাদের মিডিয়া, আপনারাও একটা মিডিয়ার পক্ষ থেকে এসেছেন, তাও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে গত সরকারের সময় আমরা দেখেছি এই যে এত সরকারের এত দুর্বিনীত একটা অবস্থা হয়ে গেছে, বলতেছে যে এটা হচ্ছে উন্নয়ন নাকি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, একে রুখে দেওয়ার কোনো নেই, আর রুখে দেওয়া যাবে না। তাইলে এই যে অপ্রতিরোধ্য যদি আজকে নিপীড়ন চলে এবং এর বিরুদ্ধে আজকে মিডিয়া যদি কথা না বলে, তাহলে মিডিয়াও কিন্তু স্বৈরাচারের এবং ফ্যাসিবাদী স্বৈরাচারের কিন্তু দোষর হয়ে যায়। তাহলে আমরা চাই যে আসলে সেরকম একটা সুশাসন আমরা চাই, যেখানে মিডিয়া স্বাধীনভাবে জনগণের অবস্থা, দেশের অবস্থা তুলে ধরতে পারবেন, এবং আজকে সমস্ত মানুষ, যে মানুষদের কথা আমি আগে বললাম, সর্বস্তরের মানুষ আজকে সমান অধিকার নিয়ে, সমান মর্যাদা নিয়ে, তাদের আজকে মানবাধিকার নিয়ে তারা আসলে জীবনযাপন করতে পারবেন। এরকম পরিবেশ যদি দেশে তৈরি হয়, তাহলেই সেটাকে আমরা সুশাসন বলতে পারবো। কিন্তু আমি বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু আমরা সুশাসন দেখছি না। দেশের জন্য 82% বৈদেশিক মুদ্রা অর্জন করে যে শ্রমিকরা, যে তাদের কাছে এই শ্রমিকদের জীবনের কোনো মূল্য নাই, তারা আজকে অপুষ্টিতে তারা ভুগুক, না খেয়ে তারা মরুক, এতে তাদের কিছু আসা যায় না, বা নানা ধরনের অসুখ বিসুখ, কমপ্লিকেটেড অসুখ বিসুখ হয়ে তারা হয়ে যায়, তাতে তাদের কিছু এসে যায় না। তারা অস্বাস্থ্যকর পরিবেশের থেকে এবং অপুষ্টিকর খাবার খেয়ে তারা নানা ধরনের অসুখ হয়। আমাদের ডাক্তাররা একবার দেখেছেন যে তারা একটা গবেষণা করেছেন, বিভিন্ন ফ্যাক্টরিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন, তাদের সেখানে কাজ করতে গিয়ে তারা গবেষণা করেছেন যে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে সেই সমস্ত তাদের স্বাস্থ্যগত অবস্থাটা কী। তারা কাজ করতে গিয়ে দেখেছেন যে শ্রমিকদের অধিকাংশ তাদের লাংয়ে প্রবলেম হয়, মেয়েদের ইউটেরাসের প্রবলেম হয়, জন্ডিস হয়, তাদের নানা ধরনের ডিহাইড্রেশন তো একেবারে মাস্ট, তারপরে তাদের কিডনি প্রবলেম হয়, এই ধরনের আরও অনেক ধরনের অসুখ কিন্তু এই শ্রমজীবী মানুষদের হয়। এবং এটা শুধুমাত্র এইরকম একটা জীবনযাপনের জন্য। এখানে পুষ্টিকর খাবার নেই, একটা দূষিত পরিবেশে বসবাস করা, এবং
কারখানাগুলিতেও অস্বাস্থ্যকর একটা জীবনযাপন করা, কারখানাগুলিতে তারা ওয়াশরুমে যেতে না পারা ইত্যাদি সব কিছু মিলিয়ে তাদের জীবনটা হচ্ছে এরকম। পাঁচই অগস্টের পর থেকে এই পর্যন্ত স্পেসিফিক একটা বিষয়কে আপনি আইডেন্টিফাই করলে চলবে না। আপনি জুট ব্যবসার কথা যেটা বলেছেন, শুরুতে এই বিষয়টা 5ই অগস্টের পরে ফ্যাক্টরিগুলি যখন খুললো তখন তো ভয়াবহ হারে আমরা দেখলাম যে আগে সরকারের লীগ তারা একটা করেছে, দখলে রেখেছে জুট ব্যবসাকে। এখন পাল্টা আরেক দল, এর বিরোধী আরেক দল, তারা এখন এটাকে দখল করতে যাচ্ছে। এরকম একটা অনেকগুলো এবং অনেক সংখ্যক গার্মেন্টে কিন্তু এই অবস্থাটা ছিল। এখন সব ধরনের তৎপরতার ফলে এখন কিছুটা এই জুট নিয়ে ইয়াটা কিছুটা কমে আসছে। আমাদের 18 দফার মধ্যে এটাও একটা দফা যে মালিকরা তাদের সাথে বসবেন, শ্রমিক নেতারাও তাদের সাথে বসে আলোচনা করে এরকম পরিস্থিতি যেন না হয়, জুট ব্যবসাকে কেন্দ্র করে এরকম সন্ত্রাসের শিকার যেন না হয় গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেই বিষয়গুলোকে দেখা। তো সেটা পরিমাণটা অনেকখানি কমে গেছে। আমরা মনে করি যে 18 দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে না। কারণ এর সাথে জুটের ব্যবসার কথাটা আপনি যেটা বললেন সেটাও উল্লেখ করছি। আপনি বকেয়া বেতনের কথা বলেন, এখনও পর্যন্ত অনেকগুলো কারখানায় শ্রমিকদের মজুরি পরিশোধ করেনি। তাহলে আজকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে, বকেয়া মজুরির দাবিতে তারা আন্দোলন করবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। পরের মাসে আবার অক্টোবরের 23 তারিখে আবার জেনারেশন নেক্সট লিমিটেড গার্মেন্টস লিমিটেড, সেখানেও তারা কিন্তু 3 মাসের মজুরি দাবিতে তারা আন্দোলন করছিল। মজুরি না দিয়ে বরং তাদের উপর গুলি চালানো হয়। এবং আপনি জানেন সেখানে 27 তারিখে ঢাকা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় চম্পা খাতুন নামে একজন নারী শ্রমিক সেখানে নিহত হয়েছেন। একদিকে তারা ত্রিপক্ষীয় চুক্তি মালিকরা মানছে না, এই জন্য সরকার আজকে মালিকদের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না, অথচ শ্রমিকদেরকে আজকে গুলি চালিয়ে হত্যা করছে। ইতিমধ্যে আমাদের 3 জন শ্রমিক আজকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরও প্রায় 20 জন শ্রমিকের উপর গুলিবিদ্ধ হয়েছে। অথচ এই মালিকদেরকে ধরে এনে ওনারা যদি ডেকে এনে তাদেরকে বলা যে আপনি এটা করুন, চুক্তি করা হয়েছে, সেই চুক্তিতে আপনাদের প্রতিনিধি স্বাক্ষর আছে, আপনারাও স্বাক্ষর করেছেন, এই চুক্তি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হবো, বা এই ধরনের কোনো কিন্তু আমরা আসলে দেখলাম না। তাহলে এরকম পরিস্থিতি এই সরকারের আমলে শ্রমিকরা গুলিবিদ্ধ হয়ে মজুরি দাবিতে আন্দোলন করতে কি মারা যাবে, এটা আমরা দেখতে চাই না। কোনোভাবেই আমরা এটা দেখতে চাই না এবং বাংলাদেশের কোনো মানুষ এটা দেখতে চায় না। তাহলে অবিলম্বে এই চুক্তি আসলে বাস্তবায়ন করুক, তা নইলে কিন্তু এই যে অসন্তোষ দেখছেন এটা কিন্তু আসলে এটা চলতেই থাকবে। বিজেপির সদস্যরাই তো এগুলো করছেন, তাহলে আপনি বিজেপির কাটতে বলবেন? আপনি বিজেপিকে এই সুশাসন প্রতিষ্ঠা করবে আরএনডি সেক্টরে? বরং তারাই তো এখানে একটা দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। শ্রমিকদের জন্য একটা দুঃখজনক একটা জীবন, একটা মর্মান্তিক জীবন তারা উপহার দিয়েছে। শ্রমিকদের এই পরিশ্রমের বিনিময়ে, শ্রমিকদের এই কষ্টের বিনিময়ে তারা একটু করে দিয়েছে। এইটা আসলে বন্ধ করা উচিত। এবং এই ক্ষেত্রে সবসময় আমরা মনে করি যে সরকারের একটা ভূমিকা থাকা উচিত। তারা মালিকের প্রতি একটা চাপ সৃষ্টি করা উচিত, বলা উচিত যে আপনারা এটা কী করছেন এবং বন্ধ করুন। আর বিজেপির নেতারা বাইরে যখন কথা বলেন তখন তারা বলেন যে ঈদের সময় দেখবেন যে তারা বলবে কি শতভাগ কারখানায় শ্রমিকদের মজুরি এবং বোনাস দেওয়া হয়ে গেছে। আপনি এটা বলার পরদিনই ঈদের আগের দিনের যে পত্রিকাটা বেরোবে এবং বন্ধ হয়ে যাবে ওদিন, সেই পত্রিকার হেডলাইনে আপনি দেখবেন বলা আছে 65% কারখানায় শ্রমিকরা বোনাস এবং মজুরি পায়নি। এইটা হচ্ছে বাংলাদেশের আমাদের বাস্তবতা। তাহলে গার্মেন্ট সেক্টরের শ্রমিক মালিকদের সাথে যদি কথা বলেন, আমি বিজিএমই নামটাই উল্লেখ করছি, বিজিএমের মালিকদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে তো আপনি দেখবেন যে মনে হয় যে আমাদের শ্রমিকরা এখানে দুধের নহর বইয়ে দিয়েছেন। তারা আমাদের শ্রমিকদের জীবনে এত সুখ স্বাচ্ছন্দ্য তারা দিয়েছেন।
আমি সেদিন আশুলিয়াতে একটা ফ্যাক্টরিতে সমস্যা হচ্ছিল, সেখানে গিয়েছিলাম কথা বলতে। আমাদের স্থানীয় নেতাকে একজন মালিক সামনে বসা, তিনিও ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন যে মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, বিজেপি এবং উপদেষ্টারা ছিলেন। উনি উনি বলতেছিলেন মালিক হিসাবে ইডি সাহেব, মানে এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি, তিনি বলতেছিলেন আপনি স্যারের সামনে দাঁড়িয়ে এতক্ষণ যে কথা বলতে পারছেন এটাই তো আপনার সৌভাগ্যের ব্যাপার। আমি বলি হোয়াট, কি বললেন আপনি এটা? তার মানে সে আমাদের সংগঠনের স্থানীয় প্রতিনিধি, সেই সংগঠনের ওখানকার প্রেসিডেন্ট। আপনি চিন্তা করেন, সে এই একটা সংগঠনের সে স্থানীয় প্রেসিডেন্ট, তাকে যদি এই কথা বলতে পারে যে স্যারের সামনে বসে আপনি এতক্ষণ কথা বলতে পারছেন, এটা আপনার জন্য ভাগ্যের ব্যাপার। তাদের দৃষ্টিভঙ্গি যদি এই হয়, তাহলে ওই মালিকদের কাছ থেকে আপনি কি আশা করেন? এর কয়েক বছর আগে আমি একটা গার্মেন্ট মালিক, আমি নাম উল্লেখ করতে চাই না, এগুলো ভালোও লাগে না, ওই মালিক কথা বলতেছিলেন। তারা বলে যে আপনি এটা দেখবেন না, তারা আগে তারা বেসিন চিনত না, আগে তারা কমোড চিনত না, এখন আমরা তাদেরকে এগুলো দিয়েছি। ভাবতে পারেন আপনি, সে কি এগুলো দান করেছে? তারা কি এগুলো ভিক্ষা দিয়েছে? যে যা দিয়েছে, যা করেছে, শ্রমিকরা যদি এই যেগুলো কথা তারা উল্লেখ করছে, সেটা তার শ্রম, তার রক্ত পানি করা শ্রমের বিনিময়ে সেটা সে অর্জন করেছে। কিন্তু আপনি বিজেপির মালিকদের কাছে কখনোই সেটা আপনি শুনবেন না। শুনবেন শুধুমাত্র তারা আজকে বেড অফ রোজেস তারা বসবাস করতেছে, তারা আজকে একটা ইয়েতে এত সুখে শান্তিতে তারা বসবাস করছে। এবং আমি দেখলাম যে বিজেপির নেতারা বলছেন যে সবগুলি কয়েকটা কারখানার কথা বললেন, 14টা না 17টা নাকি এরকম, আমি এই মুহূর্তে ভুলে গেছি এক্স্যাক্টলি, যে এই কটা ফ্যাক্টরিতে শুধুমাত্র মজুরি দেয়া বাকি আছে, আর সবগুলো কারখানায় নাকি মজুরি দেওয়া হয়ে গেছে। আপনাকে এখন যদি আমি লিস্ট দেখাই, আপনি অবাক হবেন যে কতগুলো লিস্ট আমরা বলতে পারছি যেগুলোতে এখনও পর্যন্ত শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। তাহলে আরএমজি সেক্টরে যে আপনি সুশাসনের কথা বলছেন, আরএমজি সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে মালিকদের যে মাইন্ড সেট আপ, তাদের যে দৃষ্টিভঙ্গি, অমানবিক এই যে দৃষ্টিভঙ্গি, অমানবিক এই যে সংস্কৃতি, এটা তাদের পরিবর্তন করতে হবে। এবং এটা যদি তারা পরিবর্তন করতে না পারে, ওই শ্রমিককে তারা যতদিন পর্যন্ত মানুষ হিসেবে তারা স্বীকার করবেন না, তাকে দাসের মতো মনে করবেন, যে তাকে কিনে আনছে, তাকে আধুনিক মধ্যযুগে যেমন দাসদেরকে কিনে আনতো এবং দাস মালিকরা দাসদেরকে পেটাতে পারতো, মেরেও ফেলতে পারতো। আজকে আধুনিক পুঁজিবাদী সমাজে একজন শ্রমিক তো দাসের মতো নয় এবং দাসের মতো ব্যবহৃত হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা দেখি, আমি এত বছরে, এই 30 বছরে এই সেক্টরে কাজ করার মধ্যে দিয়ে আমি দেখছি আমাদের এই বিজেপির মালিকরা, বিজেপির যে সমস্ত বড় বড় নেতারা আছেন, তাদের ফ্যাক্টরিগুলোতেও আমরা দেখেছি যে আমাদের শ্রমিকদেরকে কৃতদাসের মতো তাদের সাথে ব্যবহার করা হয়, যেন তারা কৃতদাস। তাহলে আজকে সুশাসন প্রতিষ্ঠার কথা বলতে আমি চাইবো আপনি গার্মেন্ট মালিকদেরও, বিজেপির নেতাদেরও ইন্টারভিউ নিন এবং তারা দেখবেন আমার এই কথার সাথে মেলে কিনা। তারা দেখবেন যে এই করেছে সেই করেছে শ্রমিকদের জন্য, তারা একটা ওই যে একটা স্বর্গের যে ব্যাখ্যা আমরা পাই, এরকম একটা স্বর্গের জীবন তারা উপহার দিয়েছে, এরকম তারা বলবে। কমপ্লায়েন্সের কোনো ব্যবস্থাই নাই। তারা বলে যে শতভাগ গার্মেন্টে এখন নাকি কমপ্লায়েন্ট হয়ে গেছে। বিজেপি আজকে থেকে এই কথা বলছে না, অনেক আরও 10 বছর আগে থেকে বলছে, সব বলে কমপ্লায়েন্স হয়ে গেছে। কিন্তু আমরা দেখি কমপ্লায়েন্স হতে গেলে তো আপনার ট্রেড ইউনিয়নের অধিকার লাগতে হবে, কমপ্লায়েন্স হতে গেলে তো আপনি শ্রমিকের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ একটা কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে এই জিনিসগুলোকে করা হয়েছে। আজকে নারী শ্রমিকদের জন্য, আজকে যাদের বাচ্চা আছে তাদের জন্য শিশু পরিচর্যা কেন্দ্র করতে হবে, সেটা কি আছে? এমনকি গর্ভবতী নারী যারা, আইন অনুযায়ী তাদের 120 দিনের তারা ছুটি থাকা উচিত। বাংলাদেশের সরকারি কর্মকর্তা যারা, তারা আগের সরকারের সময়, এই সরকার কী করবে জানি না, 120 মানে 6 মাসের তারা যে মাতৃত্বকালীন ছুটি পেতেন,
মাতৃত্বকালীন ছুটি উইথ ওয়েজ, সবেতন মাতৃত্বকালীন ছুটি। কিন্তু আমাদের গার্মেন্টস নারী শ্রমিকরা তারা মা হওয়ার সাথে সাথে, তার প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে তাকে তো ছাঁটাই করা হয়। আর যারা 8 মাস বা 6 মাস 7 মাস যারা কাজ করে তাদেরকে 6 মাস 7 মাস কাজ করার পরে তাকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে তারপরে তাকে বেতনও দেয় না। মাতৃত্বকালীন ছুটি, সবেতন মাতৃত্বকালীন ছুটি, সেটা লেখা আছে চমৎকার করে বিজিএমই ডকুমেন্টে, আইএলওর ডকুমেন্টে লেখা আছে, পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক জাতীয় আইন সংবিধান সব কিছুতে লেখা আছে। কিন্তু সাংবাদিক বন্ধু, আপনাকে আমি বলতে চাই যে এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই কথাটা বলতে আমার নিজেদেরকে হিপোক্রেট মনে হয়। এটা বলছে একরকম আর করছে একরকম, লিখে রেখেছে একরকম, আর বাস্তব জীবনে আমরা দেখছি বাস্তব চিত্র হচ্ছে তার সম্পূর্ণ ভিন্ন। তাহলে কমপ্লায়েন্স বলে গার্মেন্টস সেক্টরে এখনও পর্যন্ত কিছু হয়নি। দু একটা বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা, তাদের কিছু কিছু কারখানায় তারা মজুরি দেয় ঠিকমতো, আর সময় ঈদের সময় তারা বোনাস দেয়, এরকম হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি, অনেক বড় কয়েকটা গ্রুপ অফ কোম্পানি, এই যে এটা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না। আর ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতেই এরকম কোনো কমপ্লায়েন্সের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত এরকম কোনো বৈশিষ্ট্য নয়, এবং এই ফ্যাক্টরিগুলো অ্যাকচুয়ালি কমপ্লায়েন্ট না। ভিয়েতনাম, কম্বোডিয়া এরা সেটা করতে পারছে, সেই অবস্থা করেছে। তাদের সেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, তাদের সেখানে কলোনি আছে থাকার জন্য, এবং তাদের সব ধরনের ফ্যাসিলিটিস, তাদের পুষ্টিকর খাদ্য, একটা নিরাপদ স্বাস্থ্যকর কর্মপরিবেশ সেখানে আছে, সেটা তারা নিশ্চিত করে দেন। কারণ তাদের সরকার সেটা করতে বাধ্য করেছেন মালিকদেরকে, এবং মালিকরাও মানসিকভাবে প্রস্তুত হয়েছে, নিজেদেরকে তৈরি করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন যে এটা করতে হবে। এটা যদি না করে তাহলে তাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি ফর ইনস্ট্যান্স আমি চায়নার কথা বলতে পারি, ভিয়েতনামের কথা বলতে পারি, ক্যাম্বোডিয়ার কথা বলতে পারি। সেগুলিতে যদি শ্রমিকদেরকে এই সুযোগ না দেয়, এরকম ব্যবস্থা যদি না করে, তাহলে সরকার কিন্তু তাদেরকে ছাড়বে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা যেহেতু গণতান্ত্রিক না, বাংলাদেশের যেহেতু সুশাসনের কথা যে আমরা বলছিলাম, বাংলাদেশে যেহেতু সুশাসন প্রতিষ্ঠিত হয়নি, সরকার গণতান্ত্রিক না, সেই কারণে বাংলাদেশের মালিকরাও, আরএমজি সেক্টরের মালিকরাও সুশাসন দিতে পারেননি শ্রমিকদের জন্য, এবং মালিকরাও এই ফ্যাসিবাদের, এই স্বৈরাচারের, এই স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দোসর হিসেবে, সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, এবং যার জন্য এইখানে বাংলাদেশের মালিকরা এটা করতে পারে না, যেটা চায়না পেরেছে, যেটা ভিয়েতনাম পেরেছে। আমাদের ওই ব্র্যান্ডগুলোকে, বিদেশি ব্র্যান্ডগুলোকে আমরা কিন্তু বলেছি যে আপনারা আমাদের এখানে কস্ট আপনার বাড়িয়ে দেন, সেভটা বাড়িয়ে দেন। এখানে যদি আপনারা এই মূল্য যদি বাড়িয়ে না দেন, তাহলে তো আমাদের শ্রমিকদের বেতন আরও অনেক বেশি দিবে। কিছু কিছু ব্র্যান্ডরা আমাদেরকে কী বলেছে জানেন? তারা বলেছে হাসালেন আপনাদের মালিকরা এর জন্য আমাদেরকে দায়ী করছেন, কারণ আমরা যদি আমাদের এখানে সেম প্রাইস যদি বাড়িয়ে দিই, পণ্যের মূল্য যদি, পণ্য উৎপাদনের মূল্য যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে সেই বেতন আপনার মালিকরা, শ্রমিকের বেতন বাড়াবে, তার কোনো নিশ্চয়তা আছে? আপনি কি এটা নিশ্চিত করে বলতে পারেন? এটা তাদের প্রশ্ন, সেই প্রশ্নটা আমারও প্রশ্ন, সেটার কোনো নিশ্চয়তা নেই। তারপরেও আমরা এটা করি। আমরা বিদেশি ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানাই, বিদেশি ব্র্যান্ডগুলোর প্রতি অনুরোধ করি, আপনারা উৎপাদন মূল্য বাড়িয়ে দেবেন, এবং মালিকদেরকেও বলবেন এই উৎপাদন মূল্য আপনারা যে বাড়িয়ে দিয়েছেন, মালিকরা যেন শ্রমিকদের শ্রমমূল্য বাড়িয়ে দেন, তাদের মজুরি যেন বাড়িয়ে দেন। এটা যদি করে তাহলে একমাত্র একটা ন্যায় বিচার পাবে শ্রমিকরা, একটা সুশাসন, আরএমজি সেক্টরের যে সুশাসনের কথা আপনি বলতেন, সেটা সম্ভব হবে। এটা কিন্তু আমাদের একটা জাতীয় সমস্যা পরিণত হয়েছে। গার্মেন্টস ছাড়াও অন্য আপনি বাইরে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা যান, তারা ওরকম স্কিলড না, এটা কিন্তু সবারই অভিযোগ।
বিভিন্ন বিভিন্ন দেশের অভিযোগ। গার্মেন্টসের ক্ষেত্রেও আমি বলবো যে এক্ষেত্রে সরকার আসলে অনেক এখানে তাদের মধ্যে স্কিল ওয়ার্কার তৈরি করার জন্য কম্পিটিশনে, ওয়ার্ল্ড কম্পিটিশনে যেন আমাদের শ্রমিকরা টিকে থাকতে পারেন সেই ব্যবস্থা করবার জন্য আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেও এখানে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং সেটা নামকাও আসতে নয় বা দেখানোর জন্য নয়, দেশি বিদেশি মিডিয়াকে দেখানোর জন্য নয়, রিয়েলি মিন করে যে আমি আমার ওয়ার্কফোর্সকে স্কিল করে তুলব। এই এই জিনিসটা মেন করে তাদেরকে আজকে ওরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং বিজিএমইকে অবশ্যই আমি মনে করি যে এরকম ট্রেনিং সেন্টারগুলো করে, ট্রেনিং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো করে তারপরে তাদের সেখানে স্কিল ওয়ার্কার গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। এটা যদি করা না হয় তাহলে আপনি ঠিকই বলেছেন, আগামী বিশ্বে আগামী সময়ের সাথে কিন্তু আমরা কম্পিটিশনে টিকতে পারবো না, বাংলাদেশ পিছিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাক সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের শ্রমিককে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলুক সরকারের পক্ষ থেকে, বিজিএমের পক্ষ থেকে, সেটাই আমরা দেখতে চাই।